লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। হংসিনী আমার মেয়ে না, আমার কোনো কন্যা সন্তান নেই। বাবা, এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, তোমরা তিনজনই কোজাগুরির সন্তান, তবে হংসিনী আমার সন্তান না। আমার সাথে কোজাগুরির যে সম্পর্ক মাঝে মাঝে একটু একটু গন্ডগোলের মধ্যে ছিল। আমিও সময় দিতে পারছি, আমরা ডিট্যাচড হয়ে গেছিলাম, মতে অমিল ছিল। হয়তো দোষটা আমারই বেশি ছিল, কারণ আমি সময় দিতে পারতাম না একটা সম্পর্কে, যেটা খুব ইম্পর্টেন্ট। কোজাগুরি না ভীষণ আশাবাদী ছিল, যেটা ভীষণ ইরিটেট করতো আমাকে। আমার কাজের কিন্তু অসুবিধে হতো তখন। ঠিক ওই সময়টায় কোজাগুরি আরেকজনের প্রেমে পড়ে, হয়তো আশ্রয় খুঁজছিল। তার ফলই হলো হংসিনী। আমি হংসিনীর বাবা নই। বাবা, তাহলে তুমি চিনিকে কেন ওই সময় অ্যাকসেপ্ট করলে? ওকে বাদ দিয়ে কিছু করতে পারো না? বলতেই পারিস খানিকটা সমাজের ভয়। তাছাড়া আমি নিজেকে ওই গিল্টের জন্যই হয়তো না কোজাগুরিকে ত্যাগ করতে পারলাম, আর না হংসিনীকে। তারপর কি আমরা অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। সংসারের কথা ভেবে, তোদের কথা ভেবে আমরা মানিয়ে নিয়েছিলাম, কারণ আমার ব্যবসাটা হয়তো চোট খেত, দুরিস্বাদ হয়ে যেত যদি স্ক্যান্ডেলটা বেরিয়ে আসতো যে আমার স্ত্রী আরেকজন পরপুরুষের সাথে তার সম্পর্ক আছে। তারপরেও আমি সব মেনে নিয়েছিলাম, এত কিছু ঘটে যাওয়ার পরেও আমি মেনে নিয়েছিলাম। চিনিকে নিজের সন্তান মনে করে আমি মানুষ করেছি। ভালো না বাসলে আমি কিন্তু যতটুকু ভালোবাসা তোদের দিয়েছি, ততটাই আমি হংসিনীকেও দিয়েছি। ওকে বুঝতে দিইনি যে আমি ওর বাবা নই। তারপরে আমার দ্বিতীয় সন্তান দীপ্ত এলো। তখনও কিন্তু আমি তো হংসিনীকে নেগলেক্ট করিনি, অবহেলা করিনি। তোমাকে, দীপ্তকে কোনোদিনই বুঝতে দিইনি যে আমার মেয়ে নাও। কোনোদিন কোজাগুরিকেও মনে করিয়ে দিইনি যে আমার সাথে কি করেছিল। কোনোদিন ওকে লেফট আউট রাখিনি, লেট ডাউন করিনি। হয়তো আমি সেইভাবে ভালোবাসতে কোনোদিনই পারিনি তাকে, কিন্তু দায়িত্ব আমি নিয়েছিলাম। ইনিশিয়ালি হয়তো আমি ভয় পেয়ে কোজাগুরিকে বা চিনিকে মেনে নিয়েছিলাম, কারণ তখন আমার ভয় করত চিনিকে নিয়ে বেরিয়ে যায়, এটা তো একটা স্ক্যান্ডেল। এটা যদি লোকে জানতে পারে যে কেন আমাদের সম্পর্ক ভাঙল, তাই অ্যাডজাস্ট করেও ফেলেছিলাম। তোমাকেও কোনোদিন ফিল করতে দিইনি, কোনো কিচ্ছু ফিল করতে দিইনি। কিন্তু পরবর্তীকালে বুঝতে পেরেছিলাম কোজাগুরি কোনোদিনই মন থেকে আমাকে মেনে নিতে পারেনি। যাই করেছিল, যাই দায় পড়ে করেছিল। দীপ্ত যখন হয়ে গেল, তখনও বুঝতে পারলাম যে ও নিজের পুরনো প্রেমিককে ভুলতে পারেনি। যখন আমি দেখলাম যে আমাদের সম্পর্ক, আমাদের পরিবার ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে, তখন আর নিজেকে আটকাতে পারলাম না। পারলে না মানে? কি করলে তুমি? বাবা, তুমি ঠিক কি মিন করতে চাইছো বলো তো? মানে মাকে সহ্য করতে না পেরে, মানে মা যেটা সিঁড়ি থেকে পড়ে গেছিল সেটা তুমি?
পুরনো কথা তুলে কোনো লাভ আছে অব্রু? যে চলে গেছে সে কি কোনোদিন ফিরতে পারবে? কোনো ভুল কি শোধরাবে নিজের? যে অন্যায় তোর মা আমার সাথে করেছিল তার ফল হলো আজকের এই সোমশঙ্কর রায়চৌধুরী। সেদিন যদি চিনি জন্ম না নিত তাই তার মৃত্যুর রচনা এইভাবে আমাদের করতে হতো না। কোজাগরি আমাকে ঠকিয়েছিল, তাই চিনির প্রতি আমার কোনো মায়া দয়া নেই। অব্র, আমি হয়তো একজন অক্ষম স্বামী ছিলাম, হয়তো সেই অর্থে মাকে সময় দিতে পারি। যে ভালোবাসাটাও আশা করেছিল হয়তো সেটা দিতে পারি। তবে এইটুকু বলতে পারি, আমি চেষ্টা করেছিলাম। ব্যস্ত ছিলাম ঠিকই, আমার মতো করে আমি চেষ্টা করেছিলাম। আমি নাকি ডিসঅনেস্ট, ব্যবসার নামে মানুষকে ঠকাই। কাদের জন্য করতাম? শুধু নিজের জন্য, তোদের জন্য না, নিজের ফ্যামিলির জন্য না। সেটা তোর মা কোনোদিনই স্বীকার করেননি। আমাকে বলতো যে স্বামী হিসেবে আমাকে পাওয়া মানে নিজেকে কলঙ্কিত করা। বিশ্বাস করো অব্রু, আমার চেষ্টায় কোনোদিন কোনো ত্রুটি থাকেনি। আমি চেয়েছিলাম চিনি হওয়ার পরেও আমি চেয়েছিলাম যে তোদের তিনজনকে নিয়ে সুখে সংসার করব, কোজাগরির সাথেই সংসার করব। কিন্তু আমি বুঝতে পারছি বাবা, তোমার কথাগুলো বুঝতে পারছি। তোমায় আর এক্সপ্লেন করার দরকার নেই। চিন্তা করো না বাবা, আজকের পর চিনিকে আমি কোনোভাবেই এই পৃথিবীতে থাকতে দেব না। যত তাড়াতাড়ি সম্ভব আমি চিনিকে সরিয়ে দেবো। বলছি ওদিকে সব রেডি? হ্যাঁ সব রেডি, সব রেডি। হ্যাঁ আমি কাগজপত্র সব নিয়ে নিয়েছি, কোনো চিন্তা নেই। আরে হ্যাঁ হ্যাঁ মনে করে সব লিখেছি। বাবা এরা তো মানে সুযোগ পেলো কি পেলো না প্রেম করা চাই, মানে থাক 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 করতে দাও না। আরে যাই হোক, লক্ষ্মীদি কোথায়? আরে সেটাই তো, বৌদি এখনো রেডি হয়নি। আজকে তো বাড়িতে একটু সাজার জন্য টাইম দিতেই হবে তোমাদেরকে। আমি যা কাপড় পরে রোজ তাই পরেছি, ওকে দেখ মনে হচ্ছে বিয়ে বাড়ি। না সত্যি করে বল, ভালো সাজিয়েছি আমি কিনা? সিরিয়াসলি বলছি, সত্যি বলছি, একদম খুব মিষ্টি লাগছে তোমায়। আমি যখন ঘরে যাচ্ছিলাম তখন তো আমাকে খুব বলছিলে, এবার লক্ষ্মীকে বলো। এই ওই দেখো। আচ্ছা মা, বাবা যাবে না? হ্যাঁ ঠিক তো। ও মা, আজকে এত ইম্পর্টেন্ট একটা দিন, মনোনয়ন জমা দিতে যাওয়া হবে, আর আজকেই বাবা যাবে না? কি বলবো বলতো, প্রথমে তো রাজিই হয়েছিল, আজকে যখন আমি বললাম সঙ্গে চলো, বলে ওইসব সার্কাসে আমি যাবো না। এটা সার্কাস বল? যদিও এত লোকজন নিয়ে যাওয়াটা বাড়াবাড়ি, তো আমি তো সবেতেই বাড়াবাড়ি করি, বাড়াবাড়ি বলতে পারতো, সার্কাস কেন বললো? বৌদি বাইরে প্রচুর লোকজন অপেক্ষা করছে অনেকক্ষণ থেকে, আমাদের কিন্তু এবার বেরোনো উচিত। চলো। আর বর্দা যাবে না? বর্দার লস হয়, বর্দাই মজা করতে পারবে না, আমরা বরঞ্চ গিয়ে সবাই মজা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলছি দেবদা তো সব ডকুমেন্টস ঠিক করে নিয়েছো তো তুমি? হ্যাঁ আমি সবকিছু নিয়ে নিয়েছি, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, আর লেট না করে আমরা বেরিয়ে যাই বরঞ্চ। চলো চলো চলো। আচ্ছা মেজ ঠাকুরপো কোথায়? বাবা তো একটু বেরিয়েছে। একা? আমাদের তো বলতে পারতো। না আসলে বাবা তো কদিন পর পাকাপাকি ভাবে চলে আসছে, তো তখন তো একটা চাকরির দরকার, তাই সেই জন্য একটু চাকরির খোঁজ করতে গেছে। কালকে মাকে বলছিল আর কি। ভালোই করেছে বেরিয়েছে, অনেকদিন রাস্তাঘাটে বেরোয়নি, একটু জড়তা কাটবে।
ফোনটা আছে তো মেজো ঠাকুরপোর সাথে? হ্যাঁ, আমি ফোনটা বাবাকে রিচার্জ করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, মাঝে মধ্যে বাবাকে ফোন করে খোঁজ নিবি। চ চ চ চ, অনেক দেরি হয়ে যাবে। ঘুরে আসি মানে আজ বিকেলে কোথাও বেড়ানোর প্ল্যান করছিস? আরে কাছে পিঠে কোথাও, ধর কোলাঘাট, ওখানে গিয়ে একটু রুটি তরকা, একটু চিকেন তান্দুরি এসব খাওয়া যাবে, কি বল? হ্যাঁ, তুই সঙ্গে রিয়াকেও নিয়ে যেতে পারিস, লক্ষ্মীদি যদি পারমিশন দেয় তো। দেখছি। আচ্ছা, তোমাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, বাড়িতে একটা বিয়ে, এত কাজ পড়ে, তার মধ্যে তোমরা কোলাঘাটের প্ল্যান করছো? ওই তরকা রুটি তান্দুরি চিকেন আমি বাড়িতে রান্না করে দেবো। শোনো, বাড়িতে না তুমি হোটেলের মতো বানাতে পারবে না, আর তোমার এমনিতেও রান্নার হাত খুব কাঁচা। কি বললে? এই শোনো, বিয়ের পরে যখন পুডিং পাই এসব রান্না করে খাওয়াতাম তখন তো খুব প্রশংসা করতে। তখন করতাম, তার কারণ ছিল নতুন বউ বাড়িতে এসছে, কি করে বলবো, খুব বাজে রান্না করে, জঘন্য হাত, বলা যায় ওরকম। দাদা ভাই এরকম কেন বলছিস? আমিও তো খেয়েছি, এমন কিছু খারাপ। এই, এমন কিছু খারাপ হয়নি আবার কি? বল ভালো হয়েছে, বল বল বল, ভালো বল। আমার বানানো পাই আর পুডিং বেস্ট, এটা মানতেই হবে। হ্যাঁ, ওই শোনো, তোমার এই রান্নার জন্যই না তাড়াহুড়ো করে হরি কাকাকে রাখা হয়েছিল। বিশ্বাস না হলে বাবাকে জিজ্ঞেস করো, তোমার চিনিকে জিজ্ঞেস করো, আমার বোনকে জিজ্ঞেস করো, ফিডব্যাক পেয়ে যাবে। ও এত খারাপ রান্না করি আমি, তাই তো? হ্যাঁ, ফাইন, ওই রুটি তরকা তান্দুরি কিচ্ছু রান্না করে দেবো না। বাঁচালে মাগো। দীপ্ত, তৈরি থাকিস, মিশন কোলাঘাট। ওকে ফাইন, যাও তোমরা। এই না 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 না, আমি কোথাও যাবো না, আমি তো বৌমনির দলে। আর কত কাজ পড়ে আছে দাদা ভাই, বিকেলে ক্যাটারিং এর লোকজন আসবে, বিয়ের মেনুটা ফাইনালাইজ করতে হবে, এখন কোথাও যাওয়া যাবে? মানে বিয়ের মেনু এখনো ফিক্স হয়নি? বাবা বাবা, মানে যারা আসবে এসে দেখবে কি ভালো সাজানো গোছানো হয়েছে, কিন্তু খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাই নেই। বাহ, তো তুমি কি করছিলে এতদিন? গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিলে কেন? হ্যাঁ, বড় দাদাটা কে? ছোট ভাইয়ের বিয়ের মেনু কার ফিক্স করার কথা? কোলাঘাটের প্ল্যান করছে, তান্দুরি চিকেন। বাবার শরীর খারাপ ছিল, সমস্ত ব্যবসাটা আমায় দেখতে হচ্ছে, আমি মেনু ফিক্স করব, আমার আর কোনো কাজ নেই। কোলাঘাট যাওয়ার টাইম ঠিক আছে না তোমার কাছে? ওই দেখেছো ভাই, মেয়েদের না এটাই প্রবলেম। না সিরিয়াসলি, দেখ আগে যখন কাজের জন্য ঘোরাতে নিয়ে যেতে পারতাম না, এত কমপ্লেন ছিল, আর এখন টাইম বার করছি কাজকে সরিয়ে রেখে বউকে একটু ঘোরাতে নিয়ে যাব, তাও বউ খুশি নয়। তোমায় যেতে হবে না কোলাঘাট। আমি যাবো না গো, সব ইমোশনাল ব্ল্যাকমেল আমার করে কোনো লাভ নেই, যাও তোমরা। এরকম করে বলিস না। আমি সিরিয়াসলি বলছি, তোমায় যেতে হবে না। আমি, ভাই, রিয়া আর চিনি আমরা চলে যাবো, ঠিক আছে? আর বৌমণি এইখানে থেকে পচা পুডিং খাবে, তুমি এখানে থেকে পচা পুডিং খাবে। তাই খাবো, তবে ভুলে যাও না তোমার ভাই বোন রিয়া সবাই কিন্তু আমার দলে, তোমার দলে নয়। এই কি বলছে? তুই ওর দলে? তুই চিনি? আমি বলছি কি, এত ঝগড়া করে দলাদলি করার কি আছে? মানেটা কি? এক একটা কাজ করি আমরা, প্রথমে লক্ষ্মীদের নমিনেশনটা ফাইনালাইজ হোক, তারপর আমরা বিয়ের মেনুটা ডিসাইড করে নিই, তারপর আমি রিয়াকে একবার টেক্সট করে দেখছি, মানে ও যদি আজকে টাইম ম্যানেজ করতে পারে তাহলে আমরা সবাই মিলে চলে যাবো কোলাঘাট। ভালো, রিয়ার কথা যেমনি শুনলো যাওয়ার জন্য উৎসাহ হয়ে গেল ভাই। ওরকম কিছু না, মানে আচ্ছা, তোমরা এইসব কথাগুলো একটু থামিয়ে কাজের কথাটা বলবে প্লিজ? সিরিয়াসলি বলছি অব্র, বলো না কি থাকবে মেনুতে। মেনু ফিক্স করে নিয়েছি ভাই। হ্যাঁ, খিচুড়ি, লাবড়ার তরকারি, বেগুনি, আর শেষ পাতে বোঁদে। এই দাদা ভাই ফিক্সড। ইয়া কি করো, প্লিজ বি সিরিয়াস অব্র, বলো কি হবে। আরে বলো। আচ্ছা আচ্ছা বলছি। আচ্ছা, তোমাদের কি গেস্ট লিস্ট ঠিক হয়ে গেছে? কবে? ওই কাজটা আমরা করে নিয়েছি। কজন হচ্ছে? আমি বলছি, ধরো আমাদের বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তোমাদের ব্যবসার কিছু লোকজন, দীপ্তর বন্ধু, তোমার বন্ধু বান্ধব, লক্ষ্মীদের বাড়ির লোকজন, সব মিলিয়ে রাফলি 600 জন। হ্যাঁ, বাবার স্পেশাল গেস্ট। হ্যাঁ, 600। হ্যাঁ, আমার না মাথা কাজ করছে না, বসো। 600 লোক? এত লোক কোথা থেকে হচ্ছে? মানে 600টা লোক, মানে শুনি আমার মাথা। আচ্ছা আচ্ছা, শুনে দেখো, একটা জিনিস তো মানবে, মানে আমাদের যা রেপুটেশন, যা স্ট্যান্ডার্ড, মিনিমাম 3000 টাকার প্লেট তো করতেই হবে। সেই প্লেটে কি থাকবে আগে সেটা ভাবো। শোনো, আমি ভাবছিলাম দুটো স্টার্টারে আর কি, দুটো ভেজ, দুটো নন ভেজ ডিশ, কোল্ড ড্রিঙ্ক, স্যালাড, ফুচকার স্টল। ফুচকা? এর মধ্যে আবার ফুচকা করতে যাস না, এত খাবার লোকের পেট ভরে যাবে এসব খাবার। হ্যাঁ, না মানে ওই
রিয়া না ফুচকা খেতে খুব ভালোবাসে, তাই। ও রিয়া ভালোবাসে। ঠিক আছে, রিয়া যখন ভালোবাসে, কলকাতার বেস্ট ফুচকা আমাদের তোর দাদা ডেকে আনবে। আচ্ছা ঠিক আছে, শোনো, মেইন কোর্সের জন্য আমি ভাবছিলাম ঠান্ডা ঠান্ডা পড়ছে তো কড়াইশুটির কুচুরি রাখলে ভালো হয় না? তার সাথে মটন কিমা, ফিশ রোল, ফিশ ফ্রাই, বেশ ভেটকি মাছের মোটা ফিলে দিয়ে। হ্যাঁ, আর বাবাও ফিশ ফ্রাই খেতে খুব ভালোবাসে, বেশি খেতে পারবে না কিন্তু। এই তন্দুরি চিকেনও রাখবো। তার সাথে মটন বিরিয়ানি, চিকেন চাপ। উল্টোটা করো না, চিকেন বিরিয়ানি উইথ মাটন চাপ। চিকেন বিরিয়ানি ভালো লাগে না, মটন বিরিয়ানি হবে, তার সাথে চিকেন চাপ। কি ভাই ঠিক বলছি না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওসব থাকবে, কিন্তু একটা কথা ভুলে যাও না, যাই রাখো না কেন দীপ্তর ফেভারিট ডিশটা কিন্তু রাখতেই হবে। গলদা চিংড়ির মালাইকারি উইথ বাসন্তী পোলাও। কি রে, তাই তো? কত খাবার রাখবে সোনিয়া? অ্যাসিডিটি হয়ে যাবে। অ্যান্টাসিড দিয়ে দেবো সবাইকে একটা করে। বলো। হ্যাঁ? আমার একমাত্র দেওয়ারের বিয়ে বলে কথা। এই দীপ্ত, তোর আলাদা করে কিছু ইচ্ছে থাকলে বল না। না, তোমরাই ঠিক করো না, দারুণ হচ্ছে মেনুটা, কর। শোন, মেনুটা ফাইনাল হয়ে গেলে তুই রিয়াকে একবার পাঠিয়ে দিস, মানে অ্যাপ্রুভের জন্য। ও যাতে অ্যাপ্রুভ করে দেয়, তাহলেই আর প্রবলেম নেই। বাবা নিজের জন্য একেবারে সবকিছু ওকে দিয়ে অ্যাপ্রুভ করে। শোনো, আমি না ভালো করে বুঝে গেছি, আমার ভাই বিয়ের পর বউয়ের আঁচলের তলাতেই থাকবে। দেখ কি যে বলিস না দাদা ভাই, আমার বউ তো শাড়ি পরেই না, আঁচলের থাকে তো। আঁচলের তলায় থাকার প্রশ্ন উঠছে না। হ্যাঁ, ওনার তলায় থাকতে পারি। বউকে নিয়ে তো খুব মিষ্টি মিষ্টি কথা বলতে শিখেছো। নিজের বিয়েতে মিষ্টিটা কি হবে সেটা বলো তো আগে। বৌমনি, নিজের বিয়ের মেনু নিজে ডিসাইড করতে ভালো লাগে, তোমরাই করছো, ভালো হচ্ছে। বলো। ওইটা আমি ভাবছিলাম সোনিয়া, ওই শীতকালে নলেন গুড়ের রসগোল্লা, আহা, মাখা সন্দেশ, সঙ্গে রাবড়ি উইথ জিলিপি। কারেক্ট। আর তার সাথে ব্রাউনি উইথ আইসক্রিম, আহা। একদম আমার ফেভারিট তো। তাহলে যেটা দাঁড়ালো, মিষ্টির পর পান ইত্যাদি যেগুলো আছে সেগুলো তোমরা দেখে নিও। যা বুঝছি ওই ধরো 3000 টাকা প্লেট, 600 লোক, মানে 18 লাখ টাকা মতো আসছে। ওই সব মিলিয়ে 20 লাখ টাকা তো খরচ হবেই। তারপরে বিয়ের খরচা তো আলাদা। তা ভাই, এত যে খরচা হবে, তুই কত টাকা দিতে পারবি? মানে তোর কন্ট্রিবিউশন কতটা? মানে আমি অভ্রব, কি বলছো তুমি? ও তোমার ছোট ভাই, তুমি আছো, বাবা আছেন, হঠাৎ ওকে কেন সব কথা বলছো? আর দীপ্ত টাকা দেবেই বা কোত্থেকে? $1 মিলিয়ন কোয়েশ্চেন। ও কোথা থেকে টাকা দেবে, তাই না? ও তো রোজগারই করে না, এটাই তো বলবে। অভ্রব প্লিজ, হঠাৎ এখন এসব কথা তুমি কেন তুলছো? দেখো, দাদা হিসেবে ভাইয়ের কাছ থেকে টাকা নেবো, ওরা মানসিকতার ছেলে আমি নই, তুমি সেটা জানো। আমি জাস্ট মজা করছিলাম, কিন্তু যেটা ফ্যাক্ট, দেখ কিছু মনে করিস না, আমি জানি না লক্ষ্মীদি কী করে ওনার মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করলো। আর তুই আমার একটা সাজেশন দিয়েছিলিস আগের দিন, যে এই ব্যবসাটা তো ডাউন যাচ্ছে, যদি আমি চিনির হেল্প নিই। ভালো সাজেশন, আমি ফিউচারে নিতেও পারি চিনির হেল্প। থ্যাংক ইউ। দাদা হিসেবে তুইও আমার একটা সাজেশন নে। দেখ, বিয়ে করছিস, বউ আসবে, তোরও না নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার। ফিউচারের কথা ভাব। দাদা বৌদি তো আছে, কোনো দরকারে দাদা বৌদি সবসময় ঝাঁপিয়ে পড়বে, কিন্তু তাও বলছি নিজের পায়ে দাঁড়ানোটা খুব প্রয়োজন আজকের দিনে। তুই একদম ঠিক বলেছিস দাদা ভাই। আমি দেখছি। এখন আবার কে এলো? আপনি আসুন আসুন আসুন। আসুন। ভুল সময় এসে বিরক্ত করলাম না তো? একেবারেই না, আমি তো আপনাকে ডেকেছি, ভুল সময় কেন? এখন আপনি আমাদের পরম আত্মীয়, আমার ছোট ভাইয়ের হবু কাকা শ্বশুর বলে কথা। যে কোনো সময় আপনি আসতে পারেন। বসুন বসুন, সোনিয়া ওনার জন্য একটু চা। বসুন আঙ্কেল, বসুন না প্লিজ। শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ওই আছি কোনো রকম, বেঁচে আছি
এই ঢের। আঙ্কেল এরকম করে কেন বলছেন? যে কোনো মানুষের জীবনেই খারাপ সময় আসে, সেটাই তো সাহস করে ওভারকাম করতে হবে, তাই না? সাহস আসলে কি জানো তো, তোমাদের মতো আজকালকার ছেলে মেয়েদের মধ্যে সাহসটা দেখে বড্ড ভালো লাগে। আমাদেরও সব ছিল না। এই দেখো না, আমি এত খারাপ কাজ করেছি, দুঃসাহস থেকে করিনি, কিন্তু করেছি ভয় থেকে। পেটে ভাত না জোটার ভয়, মাথার উপর ছাদ না থাকার ভয়। সেই সমস্ত খারাপ কাজের মাসুল এখনো পর্যন্ত দিচ্ছি। আচ্ছা, এইসব কথা এখন থাক। আসলে ভাই কি বলতো, এই বয়সে ওনার চাকরির খুব দরকার। আমাদের কোম্পানিতে যদি ওনার একটা চাকরি জোগাড় করে দিতে পারি, সেই জন্যই ওনাকে ডেকেছি। বেশ, তো ভালোই হয়েছে। আমি বরং বাকি কাজগুলো সেরে নিই। আচ্ছা, কাজের কথা তো হবে, চাটা খেয়ে নিন। এসবের আবার কি দরকার ছিল? কাপ সামান্য চা, কি আর এমন ব্যাপার? এরা সব খেজুর করে করেই আমার টাইমটা খেয়ে নেবে। দরকারি কথাটা যে বলবো সেটাই বলে উঠতে পারছি না। ডিসকাস্টিং। সোনিয়া, বলছি তোমরা বাকি মেনুটা ফিক্স করে নাও। হ্যাঁ হ্যাঁ, চল বসুন। হ্যাঁ, অভ্রবাবু এত বেশি আতিথেয়তা দেখাচ্ছেন কেন? অদ্ভুত লাগছে তো। আমার সঙ্গে কথা বলবে বলে ওনার স্ত্রী আর ভাইকে এভাবে ছল করে বাড়ির ভেতরে পাঠিয়ে দিচ্ছেন। কি এমন গোপন আলোচনা করবেন আমার সঙ্গে?